বাকিরা এক লেভেলে খেলছে, ফ্রান্স আরেকটা অন্য ডিফারেন্ট লেভেলে ফুটবল খেলছে। এখন তাদেরকে আটকানোর জন্য আসলে আপনি কি করতে পারেন? যে দলটা একের পর এক ফাউল করছে প্যারাগুয়ে, আপনি যদি দেখেন পুরো ম্যাচে তারা 13টার মতো ফাউল করেছে উইদাউট সিঙ্গেল ইয়েলো কার্ড, একটা বুকিং দেয়নি রেফারি, উল্টো ফ্রান্সকে 3টা হলুদ কার্ড পেতে হয়েছে এই ম্যাচে। এবার ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছিল প্যারাগুয়েকে গোল্ডেন গোলে হারিয়ে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইনসিডেন্ট অফ গোল্ডেন গোল। ফ্রান্স এবারের ওয়ার্ল্ড কাপে এসেছে চ্যাম্পিয়ন হতে এবং প্রথম থেকে তারা যেভাবে দাপটটা দেখাচ্ছিল সেই দাপট কি তারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে বড় একটা প্রশ্ন রয়েছে, কিন্তু তাদের অ্যাটাকিং থার্ড নিয়ে কোনো বিতর্ক ছিল না। এসব বিষয় নিয়ে আলোচনা করব। একই সঙ্গে রাতে রয়েছে ব্রাজিলের ম্যাচ, সেই প্রসঙ্গেও থাকছে বিস্তারিত আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন ক্রীড়া বিশ্লেষক ফয়সাল তিতুমির। ফয়সাল তিতুমির, স্বাগত খেলাযোগে। আমরা ফ্রান্সের ম্যাচটা দিয়ে শুরু করি। ফ্রান্সের বলছিলাম যেটা, যে অ্যাটাকিং থার্ড আসলে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল। ওলিসে, কিলিয়ান এমবাপে থেকে শুরু করে টোটাল যে ফ্রেঞ্চ ফুটবল, ডেমবেলে, প্রত্যেকটা পজিশনে সুপারস্টার রয়েছেন এবং নিজ নিজ জায়গায় তারা পারফর্মার। সেই সঙ্গে দিদিয়ের দেশম একজন ধারাবাহিক সফল কোচ। এই ফ্রান্সকে অপ্রতিরোধ্য মনে হলেও এবারের ম্যাচটাতে কি মনে হচ্ছিল যে ফ্রান্স একটু বেশি চ্যালেঞ্জের মুখে পড়লো? অফকোর্স, ধরুন ফ্রান্স যেভাবে এই বিশ্বকাপে মনে হচ্ছিল একটা আনস্টপেবল ফোর্স, যারা ধরুন বাকিরা এক লেভেলে খেলছে, ফ্রান্স আরেকটা অন্য ডিফারেন্ট লেভেলে ফুটবল খেলছে। এখন তাদেরকে আটকানোর জন্য আসলে আপনি কি করতে পারেন? যেটা একটা ওয়ে ছিল যে তাদের মতো করে খেলা বা তাদের চেয়ে বেটার ফুটবল খেলা, যেটা এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত ফ্রান্সের কোনো অপোনেন্ট দেখাতে পারেনি। আর সেকেন্ড হচ্ছে যেটা করতে পারতো সেটা প্যারাগুয়ে করে দেখিয়েছে। ইউ হ্যাভ টু প্লে, যেটা বললো যে ডার্টি আগলি ফুটবল, এবং তাদের সঙ্গে ধরুন ফিজিক্যালিটিতে যাওয়া। অফকোর্স ডিফেন্সিভ রেজিলিয়েন্স প্যারাগুয়ে কি করতে পারে সেটা আগের ম্যাচে দেখিয়েছে জার্মানির সঙ্গে, বাট এই ম্যাচে তারা এটার সঙ্গে এক্সট্রা অ্যাড করেছে হচ্ছে ফিজিক্যাল চ্যালেঞ্জ। এবং ম্যাচে আসলে ফ্রান্সকে ওই ত্যক্ত বিরক্ত করান। তারা জানে যে কোয়ালিটিতে, পেসে কোনোটাতে হয়তো তারা ফ্রান্সের সঙ্গে যেতে পারবে না। এই কারণেই তারা এই অপশনগুলোর বেছে নিয়েছে, যেটাতে ফ্রান্সকে ত্যক্ত বিরক্ত করা যায়, তাদেরকে ফ্রাস্ট্রেট করা যায় এবং ম্যাচটা লাস্ট মোমেন্ট পর্যন্ত নেওয়া যায়, টাই ব্রেকারে নিতে পারে। এবং সেখানেই তাদের, যেহেতু তারা লাস্ট ম্যাচে এই স্ক্রিপ্টেই সাফল্য পেয়েছে, তাদের একটা অসাধারণ গোলরক্ষক আছে এই দলটার। আমি বলবো যে যত কিছুই হোক, দলের প্লেয়ারদের নিয়ে যত কথা হোক, তাদের গোলকিপার ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফর্মার অ্যাট দিস ওয়ার্ল্ড কাপ। 6 ফুট 6 ইঞ্চি উচ্চতার অরল্যান্ডো হিল, তিনি আজকেও দারুণ কিছু সেভ করেছেন। সো প্যারাগুয়ে সেই কাজটা করার চেষ্টা করেছে, কিন্তু আনফর্চুনেটলি ইয়েস, এর মধ্য থেকে আসলে কীভাবে জয় বের করতে হয়, এখন সেটা ধরুন আপনি বলতে পারেন যে তাদের অ্যাটাক খুব বেশি কেন সাফল্য পেল না। বিকজ আমার মনে হয় তারা দেখছেন যে প্যারাগুয়ে যে স্টাইলে খেলছিল, তাতে আসলে তারা যদি অতিমাত্রাটা অ্যাটাকিংয়ে যেতেন, ঝুঁকিটা বাড়তো। তাদের হচ্ছে ইনজুরিতে পড়ার একটা ঝুঁকি বাড়তো। এবং দিদিয়ের দেশম সে কারণেই আসলে একটু বোধ হয় যে প্লেয়ারদেরও ওই রকমই মেসেজ ছিল, একটু সাবধানেই খেলার। এবং শেষ পর্যন্ত তারা কনফিডেন্স হলে জয়টা বের করে আনতে পারবে, এবং সেটা তারা করতে পেরেছে। কিন্তু এটাই কি আসলে কারণ, যেটা একেবারে শুরুতে বলছিলাম, যে প্রথম 20 মিনিটে কোনো শটই ফ্রান্সকে তারা নিতে দেয়নি এবং ফার্স্ট হাফে কোনো দলই কোনো অন টার্গেট শট নিতে পারেনি। আলটিমেটলি সেটাই কি আসলে প্যারাগুয়ের গেম ট্যাকটিক্সের কারণেই, অর্থাৎ ফ্রান্স একটু সাবধানী হয়ে গিয়েছিল, প্যারাগুয়ে ফিজিক্যাল হয়ে গিয়েছিল? অফকোর্স, সেটা তো একটা রিজনই। এবং এটা বোধহয় প্রথম ঘটনা যে এরকম নকআউট ম্যাচের ফার্স্ট হাফে কোনো অন টার্গেট শট নাই। তার চেয়ে বড় কথা, ধরেন এই দলটার প্যারাগুয়ে এবং ফ্রান্সের একটা মজার হিস্ট্রি আছে। 1998 ওয়ার্ল্ড কাপেও রাউন্ড অফ 16 দুটো দল দেখা হয়েছে। সেবার ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছিল প্যারাগুয়েকে গোল্ডেন গোলে হারিয়ে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইনসিডেন্ট অফ গোল্ডেন গোল। এবং আজকের ম্যাচে আপনি যদি স্ট্যাটস দেখেন, বল দখলে যখন একটা দল 76% ফ্রান্স, কিন্তু স্টিল তাদের অন টার্গেট শট নিতে হিমশিম খেতে হচ্ছে, কারণ হচ্ছে প্যারাগুয়ের ওই জমাট ডিফেন্স। এবং তারা ধরুন একদম ডিফেন্সিভ লো ব্লকে না গিয়ে তারা অনেক সময় চেষ্টা করছিল মিড ব্লকে আটকে দিত ফ্রান্সকে, ফলে ফ্রান্সকে নিচে নামার সুযোগটা তারা কমে দিচ্ছিল। এবং অ্যাট দ্য সেম টাইম একটা ব্যাপার তো ফ্রান্সকে একটু ঘাবড়ে দিয়েছে, যে দলটা একের পর এক ফাউল করছে প্যারাগুয়ে, আপনি যদি দেখেন পুরো ম্যাচে তারা 13টার মতো ফাউল করেছে উইদাউট সিঙ্গেল ইয়েলো কার্ড, একটা বুকিং দেয়নি রেফারি, উল্টো ফ্রান্সকে 3টা হলুদ কার্ড পেতে হয়েছে এই ম্যাচে। এইটা একটু তো প্রশ্নের জন্ম দিয়েছে আমার মনে হয় ফ্রান্স। ফলে তাদের ট্যাকটিক্সে কিন্তু ফ্রান্স চেঞ্জ এনেছে। আপনি যদি দেখেন সেকেন্ড হাফে ফ্রান্স ম্যাচ গেমটা রিড করতে পেরেছে। দিদিয়ের দেশম খুবই অভিজ্ঞ, যেটা বললাম 1998-এর ওই ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন ছিলেন দেশম। তিনি আবারও কোচ হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জয়ের দ্বার প্রান্তে নিয়ে যেতে চান। সেই কারণেই ধরুন তার ট্যাকটিক্সে চেঞ্জ আসে এবং ফ্রান্স তখন অনেকটাই বাইরে থেকে আসলে শট নেওয়ার চেষ্টা করতে থাকে, আউটসাইড ডি বক্স। এবং সেটা করতে গিয়ে তারা যদি দেখেন ওভারঅল শট নিয়েছে 15টা, কিন্তু অন টার্গেট শট গিয়েছে মাত্র 5টা। ফলে এইটা থেকে তারা যখন দেখছে যে এইভাবে যদি গোল বের করা যায়, এবং অ্যাট দ্য সেম টাইম তারা ওই প্রেশারটাও ধরে রাখার চেষ্টা করেছে বল পজিশনে রেখে, কারণ তারা জানে বল পজিশনে রাখলে প্যারাগুয়ে ভুল করবে, এবং প্যারাগুয়ে সেই ভুলটাই করেছে, ডি বক্সে ফাউল করে তাদেরকে পেনাল্টি উপহার দিয়েছে। কিন্তু আমরা যেটা বলছিলাম যে প্যারাগুয়েতে জমাট ডিফেন্স রয়েছে, ফ্রান্সও একটু সাবধানী ফুটবল খেলেছে, কিন্তু আমরা
টোটাল ম্যাচে দেখেছি যে সফল পাস অ্যাকিউরেসিও খুবই কম এবং সেটা খুব সম্ভবত একেবারে রেকর্ড, মাত্র 54% পাস সফল করেছে প্যারাগুয়ে। এটাও একটা রেকর্ড, ফ্রান্সের ক্ষেত্রেও তাই, আসলে খুব ভালো পাস অ্যাকিউরেসি ছিল না এই ম্যাচটাতে। সেটার আসলে কারণটা কি? সেটার কারণ এগেন ওই যে একটা দল যখন আপনার সঙ্গে এরকম নেগেটিভ ফুটবল খেলা শুরু করবে তখন আসলে আপনার গেম প্ল্যান কাজ করবে না ঠিকঠাক মতো। সো ফ্রান্সের যেটা ধরুন তাদের যে ন্যাচারাল ফুটবল সেটা তারা এই ম্যাচে তো খেলতে পারেনি। তাদের ফুটবলটাই হচ্ছে কি ধরুন বল পজিশন এবং দ্রুত বিল্ড আপে যাওয়া, অ্যাটাকে চলে যাওয়া, উইং ব্যবহার করা, কোনোটাই ফ্রান্স ঠিকঠাক মতো করতে পারছিল না এই ম্যাচে। এবং তারা জানতো যে এমবাপ্পে, ডেম্বেলে এবং ওলিসে হচ্ছে মেইন থ্রেট, ফলে তাদেরকে কিন্তু তারা তখন দেখবেন প্রচুর ফিজিক্যালি যেটা বললাম ফাউল করেছে অনেকগুলো, ফলে তারাও তাদের ন্যাচারাল গেমটা খেলতে পারছিল না। এবং সেই জায়গাটায় আমি বলবো প্যারাগুয়ের ট্যাকটিক্স ওয়ার্কড এবং দেশমসের ট্যাকটিক্স একটা বড় সময় পর্যন্ত কাজ করেনি। তখন দেশমকেও আসলে পাল্টা ধরুন এই ধরনের ম্যাচে কীভাবে জিততে হয় সেটা দেশম অফকোর্স হি নিউ ইট ভেরি ওয়েল, এবং সেই কাজটা তিনি তখন করার চেষ্টা করেছেন তার দলটাকে। এবং অফকোর্স আপনি যদি দেখেন হাইড্রেশন ব্রেকগুলো আসলে ওই সময় প্লেয়ারদের সঙ্গে কোচ যেভাবে কথা বলছিলেন, সো হি নিউ যে কি করতে হবে আসলে ফ্রান্স দলটা, এবং তাদেরও লক্ষ্য ছিল এই ম্যাচটা 90 মিনিটসের মধ্যে। এবং আমার কাছে ফ্রান্সকে সবসময় মনে হয়েছে তারা কনফিডেন্ট ছিল এই ম্যাচে, যে তারা জানে তারা তাদের কাজটা যদি ঠিকঠাক করে এই ম্যাচ থেকে তারা বের হয়ে যেতে পারবে উইদিন 90 মিনিটস, এবং সেটাই হয়েছে। সো এগেন প্যারাগুয়ের আসলে দেখেন প্যারাগুয়ে জার্মানির সঙ্গে কিন্তু এই ফুটবলটা খেলা নেই। এখন প্যারাগুয়ের তখন ওই কিন্তু বেশ প্রশংসাই হয়েছে তাদের ডিফেন্সিভ, তাদের স্ট্র্যাটেজি, তাদের জমাট রক্ষণ সব কিছু নিয়েই। কিন্তু এই ম্যাচে তারা এটা কেন করতে গিয়েছে? কারণ তারা জানতো যে এই দলটা জার্মানি নেই এবং তাদেরকে এইভাবে আটকানো যাবে না শুধু ডিফেন্সিভ ওয়াইজ খেলে। তাদের সঙ্গে যদি প্যারাগুয়ে জিততে চায় তাহলে তাদের সবটুকুই দিতে হবে, এবং সেটা হচ্ছে তাদের এই ফিজিক্যাল চ্যালেঞ্জটাও ছুড়ে দেয়া, এবং সেটাই তারা করার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি। কিন্তু আমরা আসলে যেটা বারবার বলছি যে প্যারাগুয়ে ফিজিক্যালি একটু ফিজিক্যাল ফুটবল খেলেছে, অনেকটা অ্যাগ্রেসিভ ছিল। কিলিয়ান এমবাপ্পে নিজেও বলেছেন যে ডার্টি ফুটবল যদি তারা খেলতে পারে আমরাও খেলতে পারি। কিন্তু টোটাল সিনারিওটা আমরা দেখছি যে রেফারি 4টা হলুদ কার্ড দেখেছেন, তার 3টাই ফ্রান্স দেখেছে। সেটার রহস্যটা আসলে কি? এবং এটা আসলে প্যারাগুয়ের ক্ষেত্রেও একটা রেকর্ড, যে 1966 সালের যে রেকর্ড বুক স্টার্ট হয়েছে সেখান থেকে আমরা দেখেছি যে এইভাবে আসলে একেবারে হলুদ কার্ড না খেয়ে প্যারাগুয়ে এভাবে যে খেলছে সেটা একটা বিরল একটা ব্যাপার। কিন্তু তারপর আমরা বলছি যে তারা ফিজিক্যাল ফুটবল খেলেছে, বিষয়টা আসলে কি? ওয়েল এইটা অবশ্য ম্যাচ শেষে অফকোর্স রেফারি নিয়ে তো কেউ কথা বলে না। আমি ম্যাচ শেষেও প্রেস কনফারেন্সে পড়ার চেষ্টা করছিলাম কি বলেছেন তারা, সেখানে এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে হ্যাঁ, তারা এটা বারবার মনে করিয়ে দিয়েছেন যে উজবেক রেফারি ছিলেন আজকের ম্যাচে, এবং তিনি ধরুন ফ্রান্সকে 3টা ইয়েলো কার্ড দিয়েছেন। কিন্তু আপনি যদি একটা ম্যাচের কয়েকটা মোমেন্ট আছে যেগুলো আসলে শিওর বুকিংয়ের মতো ঘটনা, একটা হচ্ছে এমবাপ্পেকে তো সরাসরি লাথি মেরেছিলেন প্যারাগুয়ের একজন ডিফেন্ডার, সেইটা রেফারির দৃষ্টি এড়িয়ে গেছে। আরেকবার মনে করুন যে আমরা দেখলাম ওলিসেকেও একটা খুব বাজে ট্যাকল করা হয়েছে, সেটাও ইয়েলো কার্ডের মতো ছিল, কমেন্টেটররা বলছিলেন, বাট রেফারি সেটাও এড়িয়ে গেছেন। প্রবাবলি একটা ম্যাচে যখন এত ঘটনা ঘটে, দেখেন 13 আর 11 মানে হচ্ছে অলমোস্ট 25টা ফাউল হয়েছে এই ম্যাচে। সো রেফারি ওয়াজ সো বিজি, এবং তিনি বোধহয় আজকে হয় না ধরুন রেফারির 2 ধরনের রেফারি থাকে, একটা হচ্ছে যে যারা খেলাটা কন্টিনিউ করতে চায়, আরেক ধরনের রেফারি খুব কড়াকড়ি হয়, প্রত্যেকবারই ইয়েলো কার্ড মানে কার্ড দেখাতে চান, যেটা আগের ম্যাচে হয়েছে। আজকে যদি দেখেন মরক্কো ম্যাচে এত কার্ড দেখানো হয়েছে যে অন টার্গেট শটের চেয়ে বোধহয় কার্ড বেশি হয়েছে, এরকম মানে মজা করা হচ্ছিল সেই ম্যাচটা নিয়ে, কানাডা মরক্কো ম্যাচে। সো এই ম্যাচের রেফারি ওয়াজ ডিফারেন্ট। সে আমার কাছে যেটা মনে হয়েছে তিনি আসলে কার্ডটা ব্যবহার করতে চাননি, খেলাটা কন্টিনিউ রাখতে চেয়েছেন, কারণ আজকের ম্যাচে যে যত ঘটনা ঘটছিল কার্ড দিতে গেলে এই ম্যাচটা 90 মিনিটের ম্যাচ 120 মিনিটে চলে যেত। সো প্রবাবলি দ্যাট ওয়াজ অ্যানাদার রিজন যে রেফারি চাইছিলেন খেলাটা স্পিড আপ করতে, এবং তিনি কিছু জিনিস ইচ্ছা করে এড়িয়ে গিয়েছেন যেগুলো হয়তো বা কার্ড দেওয়া যেত। কিন্তু এখন ফিফার এবারে যেটা পলিসি হচ্ছে প্লেয়ার প্রোটেকশন পলিসি, অর্থাৎ আপনি যদি দেখেন যে কোনো প্লেয়ারের জন্য ভেরি ডেঞ্জার বা কোনো রিস্কি ট্যাকল, তখন আসলে সেটাকে সতর্ক করার জন্য তিনি কার্ড দেন, যেটার খেসারতেই প্যারাগুয়েও দিয়েছে, রেড কার্ড পেয়েছে তারা এর আগে। তো আজকের ম্যাচে আমার কাছে মনে হচ্ছে ওরকম কোনো ইনসিডেন্ট হয়তো রেফারির চোখে পড়ে নাই, যেটাকে মনে হয় যে প্লেয়ারের ধরুন ভয়াবহ ইনজুরির দিকে যেতে পারে বা কিছু। সো তিনি কিছু ট্যাকল ইচ্ছে করে এড়িয়ে গিয়েছেন, বাট যেগুলো আসলে তিনি অ্যাটলিস্ট কয়েকটা ইয়েলো কার্ড তো তিনি দিতেই পারতেন, প্যারাগুয়েকে কিন্তু দেননি। এগেইন ইট ডিপেন্ডস অন রেফারি। সো বেসিক্যালি তিনি আমার মনে হয় যে কিছু রেফারি থাকে খুবই কড়া হেডমাস্টারের মতো, সাথে সাথে কার্ড দিয়ে দেয়, কিন্তু এই রেফারি সেরকম ছিলেন না। তিনি চেয়েছেন যে খেলাটাকে আসলে যত দ্রুত মানে স্পিড আপটা ঠিক রাখতে, একটু ছাড় দেওয়ার মানসিকতা তার ভেতরে ছিল। আমরা একটু ব্রাজিল নরওয়ে ম্যাচের দিকে যেতে চাই। ব্রাজিল নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তাদের মিডফিল্ডে একটা বড় ধরনের দুর্বলতা রয়েছে, ডিফেন্সেও আসলে খুব জমাট ডিফেন্স, সেটা
অ্যাটলিস্ট হেক্সা মিশনে যারা এসেছে তাদের সাথে ঠিক যাচ্ছে না এরকম আলোচনা রয়েছে। নরওয়ের এগেনস্টে নামার আগে টোটাল প্রেডিকশনটা এরকম বলা হচ্ছে যে 65%-এর মতন সম্ভাবনা রয়েছে ব্রাজিলের। যতই তারা দুর্বল হোক, নরওয়ের অ্যাটাকিং লাইন যতই স্ট্রং হোক বা চমক জাগানিয়া হোক, ব্রাজিলকেই ফেভারিট ধরা হচ্ছে। কিন্তু আলটিমেটলি ব্রাজিলের যে ছিদ্রগুলো রয়েছে সেটা নরওয়ে কতটা ভালোভাবে কাজে লাগাতে পারে এই দলটা নিয়ে? প্রথমত হচ্ছে যে অফকোর্স ব্রাজিল এই ম্যাচে ফেভারিট, এক্সপিরিয়েন্স, লেগাসি সব কিছু মিলে অভিজ্ঞতা। কিন্তু নরওয়ের সঙ্গে আপনি যদি এখন কাগজে কলমে ট্যাকটিক্স ওয়াইজ যান, তাতে মনে হবে যে নরওয়ে এই ম্যাচে আসলে বের হয়ে যাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। আপনি যেটা বললেন যে ব্রাজিলের যে উইকলিংসগুলো, তার মধ্যে একটা হচ্ছে তাদের ডিফেন্স, মিডফিল্ড, এবং এই দুইটা জায়গাতে আপনি নরওয়েকে দুই দিক থেকে এগিয়ে রাখা যাবে। একটা হচ্ছে তাদের ফিজিক্যাল অ্যাবিলিটি এবং হচ্ছে তাদের ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স। ধরুন হালান্ড, ওদেগার্ড যেভাবে পারফর্ম করছেন, সেভাবে ব্রাজিল কিছুটা সফলতা পেতে শুরু করেছিল প্যাকুইতাকে দিয়ে, তিনি নেই ইনজুরিতে এই ম্যাচে, এটা একটা বিরাট বড় ধাক্কা। এবং তাদের ডিফেন্সে পুরো টুর্নামেন্ট জুড়ে স্ট্রাগল করছে ব্রাজিলের ডিফেন্স। এখন ধরেন ওখানে হালান্ডকে আটকানোর জন্য অবশ্য যিনি থাকবেন আজকে মূল দায়িত্বে, সে আবার হালান্ডের সঙ্গেই ধরেন প্রিমিয়ার লিগে তাকে বহু ম্যাচে আটকাছে, আর্সেনালের গ্যাব্রিয়েল। তো তার মেইন টাস্কটাই হবে হালান্ড আটকানো, অ্যান্ড হি নোজ হাউ টু স্টপ হালান্ড। সো এই জায়গাটা আমার মনে হয় যে অলরেডি তিনি প্রবাবলি ব্রাজিলের ড্রেসিং রুমে সেই মেসেজটা দিয়েছেন, বিকজ হালান্ড উইল বি দ্য মেইন থ্রেট, যে তাকে কিভাবে আটকানো যাবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা হচ্ছে প্রবলেম হচ্ছে ক্যাসেমিরো, কারণ ক্যাসেমিরোকে ওভারটেক করেই তাদের ডিফেন্স পর্যন্ত আসতে হবে, এবং সেই জায়গাটায় ক্যাসেমিরোকে খুবই খুবই আমি বলবো যে ফেইল মনে হয়েছে, স্পেশালি লাস্ট ম্যাচ। তিনি গোল করেছেন বটে, বাট ফার্স্ট হাফে ক্যাসেমিরো যে পরিমাণ ব্লান্ডার করেছেন, মিস পাস, বল হারানো, পিছিয়ে পড়া, এবং অফকোর্স বয়স আরেকটা ম্যাটার। আপনি যদি দেখেন ব্রাজিলের ডিফেন্সে গ্যাব্রিয়েল ছাড়া বাকি প্রত্যেকের, মার্কুইনোস, দানিলো, ফ্যাভিনো, প্রত্যেকের বয়সটা 30-এর ওপরে, এবং ফিজিক্যাল অ্যাবিলিটিতেও তাদের চেয়ে লম্বা, শারীরিকভাবে বেশি সমর্থ মনে হবে আপনার কাছে নরওয়ে ফুটবলারদের। এই চ্যালেঞ্জটা ব্রাজিলকে আসলে টপকাতে হবে ব্রাজিলের ন্যাচারাল স্কিল দিয়ে, সাম্বা দিয়ে। অর্থাৎ হচ্ছে ব্রাজিলকে এগেইন তাদের মানে ডিপেন্ড করতে হবে অ্যাটাকের উপরেই। সো নরওয়ের ফাইনাল থার্ডে ব্রাজিলের ফুটবলাররা দেখবেন যে সেই জায়গাটা আসলে মেইন সাফল্যটা আনতে হবে ডিফেন্সে আটকানোর জন্য। অফকোর্স এই ম্যাচটাতে আসলে লড়াইটা শেষ পর্যন্ত দেখা যাবে যে কোন দলের অ্যাটাক বেটার ফিনিশ করছে। আপনি সুযোগ হচ্ছে খুব দলে যে অনেক বেশি পাবে তা না, কিন্তু যারা বেটার ফিনিশ করতে পারবে তারাই আসলে এই ম্যাচটা শেষ পর্যন্ত গেইন করবে। কিন্তু আমরা বলছি যে ব্রাজিলের মিডফিল্ড খুব দুর্বল এবং একই সঙ্গে স্ট্রাগল করছে ডিফেন্স, কিন্তু অ্যাটাকের ক্ষেত্রে যদি আমরা দেখি বেশ কিছু স্কোর রয়েছে। ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত ফর্মে রয়েছেন, কুনহা খুবই ভালো করছেন সুযোগ পাওয়ার পর থেকে, কিন্তু আলটিমেটলি যে পরিসংখ্যানটা এবারের ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত ব্রাজিলের এভারেজ শট হচ্ছে 15টা, যেটা কিনা তাদের ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতেই সর্বনিম্ন। সেটা কি আসলে আরো একটা শঙ্কার কারণ কিনা, বা আসলে এরকমটা হলোই বা কেন? এটা হচ্ছে শঙ্কার কারণ তো বটেই, কিন্তু একই সাথে আপনি যদি দেখেন এই এভারেজটা, তো আমি শিওর যে যত ম্যাচ গিয়েছে ব্রাজিলের শটের সংখ্যা বেড়েছে বা ব্রাজিলের কনফিডেন্স বিল্ড আপ করেছে। কারণ হচ্ছে যে তাদের কোচ কার্লো আনচেলোত্তি, আপনিও জানেন যে হি ইজ লাইক ভেরি গুড টুর্নামেন্ট ম্যানেজার। যত টুর্নামেন্ট গড়াইতে থাকে কার্লো আনচেলোত্তি, তত তার দলটাকে আরও বেশি ফাইন টিউন করতে থাকেন এবং আরও বেটার শেপে নিয়ে যান, যেটা তিনি রিয়াল মাদ্রিদের সঙ্গে করেছেন। ক্লাব ফুটবলে তিনি এই কাজটাই করে এসেছেন। এবং ব্রাজিলকেও যদি দেখেন, ফার্স্ট ম্যাচ গ্রুপ পর্ব থেকে রাউন্ড অফ 32-তে জাপানের সঙ্গে তারা মিস্টেকগুলো কমিয়ে এনেছে এবং দে প্রডিউস বেটার ফুটবল। এবং এই ম্যাচও নরওয়ের সঙ্গে তারা জানে যে আগের ম্যাচগুলো হচ্ছে আরও বেটার, মানে কঠিন পরীক্ষা তাদের দিতে হবে, এবং সেটার জন্য আমি শিওর যে কার্লো আনচেলোত্তি তার দলটাকে আসলে সেভাবেই প্রস্তুত করতে পারবেন। বাট অ্যাট দ্য সেম টাইম একটা বড় প্রবলেম হয়েছে রাফিনিয়ার আসলে ইনজুরি। ব্রাজিলের সবচেয়ে ইনফর্ম প্লেয়ার যে ছিল, আপনি ধরেন এই পাশ থেকে ভিনিসিয়াস যে কাজটা করতেন, এই পাশ থেকে রাফিনিয়া সেই কাজটা করছিলেন, এবং কোনিয়ার ফিনিশিং, কিন্তু সেটা একটা বড় ছন্দপতন ঘটেছে। হ্যাঁ, রায়ান এসেছে বটে, রায়ান খেলছেও ভালো, কিন্তু স্টিল রায়ানের বয়স এবং এই পারফরমেন্সটা ক্যারি করা, বিগ ম্যাচের প্রেশার, যেটা প্রবাবলি রাফিনিয়ার আর একটু বেশি থাকতো সেইটাও। তবে একটা গুড নিউজ যে রাফিনিয়া ট্রেনিংয়ে ফিরেছেন, যদিও আজকে ফার্স্টে স্টার্ট করতে পারবেন কিনা আমি নট শিওর, কিন্তু ব্রাজিলের জন্য এইগুলো হচ্ছে আপনার মেইন চ্যালেঞ্জ। এবং চ্যালেঞ্জটা যেটা হচ্ছে যে ব্রাজিলের সবসময় ধরুন একটা তাদের ওই মিডফিল্ড পজিশনে, যেটা প্যাকুয়েতা এসে লাস্ট ম্যাচে করার চেষ্টা করেছেন, সেই জায়গাটায় আরও নিচ থেকে হয়তো গুইমেরের সাপোর্টটা দিচ্ছেন বলে, কিন্তু ওই জায়গাটা আসলে একটা বড় ল্যাকিংস হয়ে গেছে ব্রাজিলের, যে ফরওয়ার্ডকে বলের যোগান দেওয়াটা। এবং সেইটার জন্যই আসলে ব্রাজিলের এই, আপনি যদি বলেন অ্যাটাকিংয়ে মনে হচ্ছে ফাইনাল থার্ডে গিয়ে তারা যেটা আরেকটু বেটার আমরা এক্সপেক্ট করি ব্রাজিলের কাছ থেকে, সেটা আসলে পাওয়া যাচ্ছে না। সো সেই বিষয়টাও আসলে ইম্পর্টেন্ট এই মুহূর্তে, বিশেষ করে যখন
ডিফেন্স যখন দুর্বল হবে অ্যাটাকের উপরেও নিশ্চয়ই একটা বড় দায়িত্ব চলে আসে। সেই দায়িত্বটা আসলে ব্রাজিল কতটা ভালোভাবে পালন করতে পারে, স্পেশালি নকআউট রাউন্ড অফ 16-এ নরওয়ের এগেনস্টে। রাউন্ড অফ 16-এ এর আগে শুধুমাত্র একবারই তারা ফেল করেছিল কোয়ালিফাই করতে পরের রাউন্ডে। এবার যদি কোনো অঘটন না ঘটে, বলছি আমরা যে ব্রাজিল আসলে আলটিমেটলি এই ম্যাচটাতেও ফেভারিট, যতই তাদের দুর্বলতা থাকুক। আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে। ফয়সাল তিতুমির, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু একটা জিনিস না বললে না, দর্শকরা নিশ্চয়ই জানেন বা আপনিও জানেন যে নরওয়েকে ব্রাজিল কখনো হারাতে পারেনি। সো দ্যাটস অ্যানাদার থিং যে আজকে ব্রাজিলকে পরিসংখ্যান মুখোমুখি দেখায়, 4 দেখায় প্রত্যেকবারে অপরাজিত নরওয়ে। সো এটাও একটা শঙ্কার কারণ। ব্রাজিলের আসলে অবস্থান খুব একটা সুবিধা। সো আপনি ম্যাচটা বলেছেন 35-65, আমি বলবো যে 40-60 আসলে। সো নরওয়ের চান্সেস আর একটু বাড়াতে হবে। নিঃসন্দেহে দেখা যাক। আসলে আনচেলত্তি এখানে একটা বড় ফ্যাক্টর হয়তো হতে পারে, যে তিনি আসলে এই ম্যাচটা কিভাবে বের করে নেওয়ার জন্য তার মাস্টার প্ল্যানটা সাজান। ফয়সাল তিতুমির, অনেক ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম আমরা ব্রাজিলের ম্যাচটা নিয়ে। এর আগে ফ্রান্স যেভাবে আসলে নিজেদের ম্যাচটা জিতে নিয়েছে প্যারাগুয়ের এগেইনস্টে, সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল ফয়সাল তিতুমিরের সঙ্গে। আমরা কথা বলছিলাম যে ব্রাজিলের দুর্বলতা এবং সংকট এবং সম্ভাবনাগুলো নিয়ে।